আসসালামু আলাইকুম এভরিওয়ান, চেনা ভালোবাসা গল্পের পার্ট নাম্বার 22। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আনায়া এবার ফুপিয়ে ওঠে। আমজাদ এক হাতে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়। মেয়েটাকে সে নিজে মেয়ে মনে করে এসেছে এতকাল। ছোট থেকে বড় করেছে নিজের দায়িত্বে, সবসময় বাবার দায়িত্ব পালন করে আসছে। শুধুমাত্র একটা ভুলের মাসুল মেয়েটাকে দিতে হচ্ছে। 9টা বছর এই ভুলের শাস্তি পাচ্ছে ছোট মেয়েটা। আমজাদ তাদের কথা যা বোঝার বুঝে গিয়েছে তাই আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন করেনি। মুখে গুরু গম্ভীর, চেয়াল শক্ত করে বলে ওঠে, এই ছেলে আমার মুখে চুন কালিমা খাবে। বিয়ে মেনে নেয়নি ভালো কথা, কেউ তার উপর জোর করেনি। হঠাৎ 9 বছর পরে সে এরকম নাটক করার কোনো মানে হয় না। আমি আগামী 2 দিনের ভেতর আমি ডিভোর্সের ব্যবস্থা করব। আমি ভালো ছেলে দেখে একটা বিয়ে দিয়ে দেবো আমার মেয়েকে। মেয়েটা শান্তিতে থাকতে পারবে, না হয় আমি মরেও শান্তি পাবো না। আনায়া মাথা তুলে তাকায়। হিসকি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। যাকে হারানোর ভয়ে এতক্ষণ কান্নাকাটি করেছে, এখন বলছে ডিভোর্সের কথা। মাথা চক্কর দিয়ে ওঠে। প্রয়োজনে বিষ খেয়ে মরে যাবে, তাও এই জন্মে আবরারকে ছাড়বে না। জন্ম মৃত্যু বিয়ে একবারই। এই আল্লাহ আমার জন্য যাকে রেখেছে তার সাথে আমার অজান্তে জোড়া লেগেছে। এ নিয়ে আমার কোনো আফসোস নেই। আমাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার কথা মাথা নেকে ছেড়ে ফেলে বড় আব্বু। আমি বিয়ে করব না। আবরার ব্যতীত আমার জীবনে দ্বিতীয় আর কেউ আসবে না। শান্তি দরকার নেই। সবাই যদি শান্তিতে থাকে তাহলে অশান্তি বিলুপ্ত হবে, তাই না? অশান্তি না হয় আমার মধ্যেই বিরাজ করুক। ছোট থেকে দুঃখের সাথে বসবাস, তাই সুখ হজম হয় না আমার। আমজাদ আয়েশা অবাক চোখে তাকিয়ে আছে দুইজনে। মনে হচ্ছে চোখ দুইটা বেরিয়ে আসবে। দুজনের দিকে দৃষ্টি রাখে। এখন পর্যন্ত কোনোদিন আনায়াকে এইভাবে কথা বলতে দেখিনি তারা। যখন আমেনা বেগম এই বাড়িতে রেখে যায় তখনও কান্না করেনি, মুখ দিয়ে টু শব্দ পর্যন্ত করেনি এই আনায়া। যখন আবরারের সাথে বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করার কথা বলেছে তখন বিনা বাক্যে দিয়ে দিয়েছে। সবসময় সীমিত শব্দ প্রয়োজন করতো এই আনায়া। আর আজ এতগুলো কথা বলল, কেউ বিষয়টা হজম করতে পারেনি। আয়েশা বেগম বড় করে নিঃশ্বাস ফেলে কাজে মনোযোগ দেয়। আমজাদ চৌধুরী চোখ থেকে চশমা খুলে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়। আনায়া 4 আঙ্গুলের স্পর্শে চোখের অশ্রু মুছে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। অতিরিক্ত কান্নার রাতে না ঘুমানোর কারণে মাথা ঝিমঝিম করছে। একটু বিশ্রাম নিবে, তারপর ভার্সিটির দিকে এগোবে। অনেকদিন যাবৎ ভার্সিটিতে যাওয়া হয় না। শশী, মারিয়া, আলিফা আসতে পারে না আবরারের ভয়ে। ভার্সিটির যাওয়ার মূল উদ্দেশ্য তাদের সাথে দেখা করা। আনায়া গুটি গুটি পায়ে রান্নাঘর ত্যাগ করে ড্রয়িং রুমে প্রবেশ করে। মধ্যরাত, ঘোরের আলো মৃদু, শীতের হালকা কুয়াশা জানালার গায়ে ঘষা খাচ্ছে। চারিদিকে নিস্তবতা, কিন্তু ভিতরের টেবিলে ছড়িয়ে আছে যুদ্ধের নীল নকশা। এক মানচিত্র, যার উপরে কালো কালি দিয়ে দাগানো ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়া কিছু শহর। আবরার, ওমি, হামজা শেখ, মার্ক লুকা, এল কুয়েরো, ইয়ামিন, এই 7 জন মিলে বসেছে। গুপ্ত বৈঠকের সকলের মুখে গম্ভীরতা, রাতুল ব্যতীত। রাতুল একটু পর পর হাই তুলছে আর ইয়ামিনের দিকে ঢলে পড়ছে। মার্কো কয়েকবার সেদিকে তাকে কিছু বলতে পারেনি। আবরারের ভয়ে চুপ হয়ে যায়। আবরার একবার সেই দিকে কটমট চোখে তাকিয়ে মুখে চ উচ্চারণ করে আবার মিটিংয়ে মনোযোগ হয়। আরবের বেশ কিছু পতিতালয় ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে। এই পতিতালয়ে মূর্খ কারিগর ইব্রাহিম শেখ। এই পতিতালয়ে বাংলাদেশে প্রায় 3 থেকে 400 জন নারী আটকে আছে। কেউ নিজ সিদ্ধান্তে বা কারো উপরে জুলুম নির্যাতন করে আটকে রেখেছে। মূলত তাদেরকে বাঁচানো নিয়েই চলেছে বৈঠক। আরবের সরকার এই পতিতালয়ের সাথে সংযুক্ত না থাকলেও হয়। কাজটা সহজ হতো। ইব্রাহিম শেখের অবস্থা জানার চেষ্টা করছে তারা। বৈঠক শেষ করে আবরার সহ সকলে প্রবেশ করে গুপ্ত কক্ষে। এক পাশে বিশাল আকারে একটা বাঘ, আরেক পাশে বড় বড় 3টা কক্ষ। এক কক্ষে কিছু মেয়ে আটকে, আরেক কক্ষে ইব্রাহিম খাস লোক মিনহা শেখ উল্টো করে ঝুলিয়ে রেখেছে। বেধড়ক মারার কারণে অচেতন হয়ে আছে। আবরার ইশারা করে আর ঘা মারতে সোজা এগিয়ে যায়। বড় সাইজের 8টা তলোয়ার নিয়ে আসে। তার গায়ে খোদা করে লেখা ডিফিট ফর। চিকচিক করছে তলোয়ার। আবরার একটা মার্কের হাতে দিয়ে ইশারা করে গায়ের চামড়া খুলে নিতে। ঠিক তখন মিনহাস শেখ ধর পুড়িয়ে তাকায়। ওই স্পষ্ট সুরে বলি ছাড়ে, বলবো প্লিজ এমন করবেন না। আবরার আর কথা না বলে বের হয়ে আসে। রাতুল মুখটা কাঁদো কাঁদো করে বলে ওঠে, আব্বা আম্মার খোঁজ নিলে না? আমার তো ভাই বোন দেখতে হবে, নাকি দেখার সৌভাগ্য হবে না? আবরার তার কথায় পকেটে ফোন খুঁজে নাই, কই পড়েছে সে নিজেও জানে না। মুখটা গম্ভীর করে রাতুলের মাথায় গাট্টা মারে। শীত হাসে ঠোঁটে। সকাল 9টা, তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে যায় আনায়া। 9টা 15 ক্লাস শুরু। সারা রাত ঘুমাতে না পেরে সকালে চোখ লেগে আসে। ঘুম ভাঙে 8টা 45-এ। মানুষটার জন্য চিন্তায় সারাটা রাত ঘুমাতে পারেনি। তার উপর সকালে আমজাদের এইসব কথা আরো বেশি কষ্ট পেয়েছে। চোখ থেকে আরো পানি ঝরিয়েছে। আবরার চলে যাওয়াতে যতটুকু না কষ্ট হচ্ছে তার থেকে বৃষ্টি কষ্ট হচ্ছে আমজাদের বিয়ের কথা শুনে। সকালের কথা মনে হতেই পানি ভরে ওঠে চোখে। মাথাটা নিচু করে নিচে নামতেই ভিকির সাথে দেখা। মুখে হাসি এগিয়ে আসে আনায়া। ভিকি হাতে ঘড়ি পড়তে পড়তে রুম থেকে বের হচ্ছে। সামনে দাঁড়িয়ে থাকা আনায়াকে দেখে এক পলক তাকিয়ে আছে। চোখের পলক ফেলতে ভুলে যায়। কিছুটা সময় মস্তিষ্কে অচল হয়ে আসে। মনে হানা দেয় নিষিদ্ধ অনুভূতি। কথাটা মনে আসতে কিছুটা অবাক হওয়ার কথার সাথে তাচ্ছিল্য করে
আনায়া বিবাহিত, একটা বিবাহিত মেয়ের প্রতি অনুভূতি হানা দেয়, সেটা কখনো বৈধ নয়। মানুষ চাইলে অনেক কিছু করতে পারে না, সমাজের নিয়মে সম্পর্কের বাঁধনে কঠিনভাবে আটকা পড়ে যায়। মানুষ বন্দী হয়ে বাঁচতে চায় না, পাখিদের মতো খোলা আকাশে উঠতে চায়, মুক্ত বিহ্বল হয়ে উপভোগ করতে চায় জীবন আর জীবনের ছন্দ। কিছু মানুষ কি তা আদৌ পারে না, তাকে বন্দী হতে হয় সমাজের শৃঙ্খলে। সম্পর্কের বাঁধনে মানুষ আটকা পড়ে যায়। সে দেখতে চায় নীল আকাশ, কিন্তু জীবন সমাজ তাকে উপহার দেয় বেদনা। নীল পাহাড় তার পছন্দ, কিন্তু যাপিত জীবন দুঃখে বেদনা হয়তো তার জীবনে হিমালয় হয়ে বর্তমান। ফর্সা গোলাকৃতি মুখশ্রী তাকিয়ে আছে, ভাবনা বিভোর। আচ্ছা, এই মানুষটি তার হলো কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আবরার তো তাকে চায় না। আবরারের কাছে যদি তাকে ভিক্ষা চায়, তাহলে কি নিশ্চয়ই সে ফিরিয়ে দিবে না? মানুষ কঠিন মনের হতে পারে? কখনোই পারে না। আনায়ার কথায় ধ্যান ভাঙে, টেনে হিসড়ে দৃষ্টি সরিয়ে ফেলে ভিকি। ভাইয়া, আপনি ভার্সিটি যাচ্ছেন? সামনে ইয়ার ফাইনাল চলে আসছে, এর মধ্যে তুমি ক্লাস মিস করছো, এটা কি ঠিক হচ্ছে? 60% উপস্থিত না থাকলে পরীক্ষা দিতে পারবা না। ভিকির কথায় আনায়া মুখটা কালো করে ফেলে, মাথাটা নিচু করে মিনমিন করে বলে ওঠে, আসলে উনি ছিল তো তাই যাওয়া হয়নি, এখন থেকে আর মিস হবে না, প্রমিস। আর মিস হলে আপনি আছেন তো, আপনার বোন পরিচয় দিলে প্রিন্সিপাল স্যার পরীক্ষা দেওয়ার জন্য দিবে, হি হি হি। আনায়ার মুখে উনি কথাটা শুনে মুখটা চুপসে গেছে ভিকির। তার বুঝতে বাকি নেই উনি দ্বার কাকে বুঝিয়েছে আনায়া। মুখে জোরপূর্বক হাসি টেনে ব্যঙ্গাত্মক সুরে বলি ছাড়ে, আহা, মানুষ সংযত সৎ ব্যবহার করে। গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। রাস্তা থেকে আমার 2টা বান্ধবী উঠবে, কোনো প্রবলেম হবে ভাইয়া? ভিকি বলে, না। 9টা 10 দুইজন বের হয়ে আসে চৌধুরী বাড়ি থেকে। গাড়ি জানালা খুলে বসে আছে আনায়া। সকালের মিষ্টি রোদ জানালার কাছে ফাঁক দিয়ে মুখে আছড়ে পড়ছে। সকালের সোনালি আলো গায়ে পড়তে গায়ের রংটা আরো ঝলমলে হয়ে উঠছে। সামনে বেরিয়ে আসা চুলগুলো বাতাসে দোলা খাচ্ছে। ভিকি কয়েকবার সামনের মিররের দিকে তাকিয়ে দেখে যত দূরে সরতে যাচ্ছে ততই মায়ের আষ্টে পিষ্টে জড়িয়ে যাচ্ছে। ভিকি মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আবরার আসলে তাকে বলবে, দরকার পড়লে পায়ে পড়বে, তাও আনায়াকে সে নিজের করবেই। হাজারো ভাবনার বিচ্ছেদ ঘটে আনায়ার চেঁচামেচিতে। কোথায় হারিয়ে গিয়েছেন? কখন থেকে দেখে চলেছি, আমার বান্ধবী পার করে রেখে এসেছি, গাড়ি ঘোরান। ভিকি বলে, খেয়াল করিনি, এখন গাড়ি কি করে ঘোরাবো? ভার্সিটির কাছে চলে এসেছি, তুমি বরং তাদেরকে টেক্সট করে ভার্সিটিতে আসতে বলে দাও। আনায়া বলে, কার চিন্তায় এত বিভোর থাকেন বুঝি না আমি। আজকাল আপনি একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছেন ভাইয়া। আগের মতো নেই কেন? হাসি, চঞ্চলতা এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে আপনার মাঝে থেকে। এগুলো কি সের হওয়ার ইফেক্ট পড়েছে? আনায়া ফোনের স্ক্রিনে চোখ রেখে কথাগুলো বলে যাচ্ছে। ভিকির সামনে মিররে আনায়ার প্রতিচ্ছবি দেখছে আর মিটমিট করে হাসছে। মনোযোগ সহকারে তার অভিযোগগুলো শুনে চলেছে আর একটু পরপর মাথা দুলিয়ে উত্তর দিচ্ছে। অনেকদিন পর ভার্সিটিতে পা রেখেছে দুইজন, ভিকি আর আনায়া। দুইজন সমাল তালে অনুপস্থিত ছিলেন। তাদের দুইজনের একসাথে ভার্সিটিতে পা রাখা দেখে আশেপাশে ছেলে মেয়েদের ভিতরে সমালোচনা সৃষ্টি হয়। আনায়া গেট পেরিয়ে ক্লাসের দিকে পা রাখতেই কানে আসে আশেপাশে মানুষের কিছু কথা। কিছু সময় স্থির দাঁড়িয়ে থেকে ক্লাসরুমে পা রাখতে এগিয়ে আসে তাদের ক্লাসমেট শিমুল। এতদিন আসিসনি কেন? অসুস্থ ছিলি? আনায় কিছু বলার আগে আলিফ, মারিয়া, রেশমি স্তনপায়ের রুমে প্রবেশ করে। নিজের কাজ কর, আনার কিছু হয়েছে সেটা আমরা দেখব। আর হ্যাঁ, আসছে আলগা পিরিত দেখাতে। মারিয়ার কথায় শিমুল কিছু না বলে চলে আসে। 4 জন একসাথে বসেছে। যদিও ছেলেদের আলাদা বসার নিয়ম, তারপরও তারা সবাই একসাথে বসেছে। তারা 6 জন একটা টিম। এক বেঞ্চে জায়গা না হলে একজন আরেকজনের কুলের উপর বসে ক্লাস করবে, পিছনে যাবে না। তাও ভাইয়া চলে গিয়েছে? মারিয়ার কথায় আনায়া মাথা উপর নিচ করে। ইয়ামিনোর সাথে গিয়েছে? আনায়া বলে, আলিফ বিরক্তিকর মুখ নিয়ে তাকিয়ে বলি ছাড়ে, চুপ স্যার আসছে। ভিকির আগমনে সবাই চুপ হয়ে দাঁড়িয়ে যায়। ইশারা বসতে বলে। সামনে থাকায় রেশমির বইটা হাতে নেয়। রেশমির মুখটা খুশিতে ঝলমল করে ওঠে। তার খুশি দেখে মনে হচ্ছে আকাশে চাঁদ পেয়ে গিয়েছে। ভিকি নিজের মতো করে লেকচার দিচ্ছে, ফাঁকে ফাঁকে আনার দিকে তাকাচ্ছে। সেও গম্ভীর মনোযোগ দিয়ে প্রতিটি কথা নোট করছে। তার পাশে বসা রেশমি হা করে তাকিয়ে আছে। তার জীবনে প্রথম কাজ বলে কথা। গালের এক পাশে হাত ঠেকিয়ে হাত করে দাঁড়িয়ে আছে। ভাই, ঠোঁট দুটা এক কর, নয়তো মাছি ঢুকে যাবে। মারিয়ার কথায় নাক মুখ কুচকে ফেলে রেশমি। শিমুল ফিক করে হেসে দেয়। আনায় কথাটা বলে মুচকি হেসে রেশমির মাথায় টোকা দেয়। ছেড় তোর পছন্দ? রেশমি বলে, খুবই। আনায় মুচকি হেসে ক্লাসে মনোযোগ দিতে বলে। সকলে একসাথে সেরে ক্লাসে মনোযোগী হয়ে যায়। আমেরিকায় রাত 2:15 আবরার আর মার্কার 2 জন প্রবেশ করে 112 তলা বৈশিষ্ট্য বিল্ডিং এর শেষ প্রান্তে। 112 তলা 19 নম্বর 65 নম্বর রুমে চলছে পার্টি। হামজা শেখের পক্ষে থেকে পার্টি আয়োজন করেছে। আজ রাতে অবৈধ পথে আরো 220 জন নারী প্রচার হবে, সেটার জন্য বিশাল বড় পার্টি রেখেছে তিনি। আবরার আর মার্কার 2 জন পিছনে বন্দুক গুঁজে এগিয়ে যায় রুমের দিকে। কয়েক মিনিট হাঁটার পর আবরার দাঁড়িয়ে যায়। ভিতর থেকে আসা আওয়াজে কণ্ঠটা খুব পরিচিত বলে মনে হচ্ছে তার। দরজাটা হালকা ঠেলে দেয়। সামনে বসে থাকা ব্যক্তির দিকে চোখ পড়তে আবরার বাঁকা হাসে। মার্কো, তীরে একদম জায়গা মতো গিয়ে লেগেছে। আবরারের কথায় বাঁকা হেসে মেন দরজা লাগিয়ে দেয় মার্কো।
আবরার ডানে পাশে না তাকিয়ে সোজা ড্রয়িং রুমে প্রবেশ করে। আলী আহমেদ হসকুচিয়ে ওঠে। আমজাদ শেখ চমকে উঠে দাঁড়ায়। কপালের পাশ দিয়ে চিকন গায়ের রেখা বেরিয়ে পড়ছে। হস্ত পায়ের সামনে রুমের দিকে এগিয়ে যায়। আলী আহমেদ ঠোঁট বাঁকিয়ে হেসে বলি ছাড়ে, তুমি এই পেশার সাথে যুক্ত, আগে বলবা না? দুইজন একসাথে চুক্তি করতাম, তোমার আমার দুজনের মধ্যে ভালো হতো। যে যেমন তার সামনে মানুষটাকে ঠিক তেমনই মনে করে। আমার পরিচয় জানলে প্যান নষ্ট করে দিবি হালার গলে হালা। তোর মতো সবাই নষ্ট হালা। বাকি কথা বলতে পারেনি। পাশ ফিরতে চোখ দুইটা ছানা ভরা। বাংলাদেশের হোম মিনিস্টার আজিজ শেখ, তিনি এই কাজের সাথে যুক্ত। তার মতো এত ভালো উদার দয়ালু এই পেশার সাথে যুক্ত, যে কিনা জনগণের বিপদে ঢাল হয়ে দাঁড়ায়। সজীব আজিজের শেখ এখানে। বিষয়টা আবারও হজম করতে কয়েক মিনিট লেগে যায়। তর্জনীয় দিয়ে কপালে স্লাইড করে এগিয়ে আসে উকিদের সামনে রুমের দিকে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। রুমে বস্তুহীন নারী দেখে আবরারের চল দ্বিগুণ শক্ত হয়ে আসে। দাঁতে দাঁত চেপে বলি ছাড়ে, নষ্টর ঘরে নষ্ট তোর জন্য। তোর বাসায় না এই বয়সী মেয়ে আছে? নারী পাচার ব্যবসা করবি, ভালো করে কর। মুখে হোম মিনিস্টার তকমা লাগিয়ে এসব করে বেড়াস কেন? একদম চুপ। আমি কি করব না করব সেটা তুমি বলে দিবে? সিকিউরিটি চলবে। পরবর্তী পার্ট আমাদের আরেকটি চ্যানেল আপলোড দেওয়া হয়েছে, তো লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনেও ভেসে উঠবে, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ।